পর্বে বাড়িমণ্ডল এবং সমুদ্র স্রোত সম্পর্কে কিছু তথ্য জেনেছি এবং এই সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলো আমরা সব জেনেছি। এবার আমাদের বিভিন্ন পৃথিবীর তিনটি প্রধান মহাসাগর আছে। তিনটি প্রধান মহাসাগরের সমুদ্র স্রোতগুলো একটু বিস্তৃতভাবে আলোচনা করলে তোমাদের এই সম্পর্কে ধারণাটা খুব স্পষ্ট হবে। প্রথমে আমরা আটলান্টিক সমুদ্র দিয়ে শুরু করছি। আমরা এই গ্লোবে দেখো, এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর ইউরোপ এবং আফ্রিকা এবং উত্তরে গ্রিনল্যান্ড, এর মাঝখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি জায়গা দিয়ে গেছে নিরক্ষরেখা, একে বলা হয় উত্তর আটলান্টিক মহাসাগর, একে বলা হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগর। আগেই বলেছি যে সবচেয়ে খুব পারসিস্টেন্ট এবং সবচেয়ে সুস্পষ্ট স্রোত সারা নিরক্ষরেখা জুড়ে আছে, সেটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার উত্তরে এবং নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আটলান্টিক মহাসাগরেও এই স্রোত দুটি খুব সুস্পষ্ট। আফ্রিকার গিনি উপকূলের এই অঞ্চল থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে গতিশীল হয়ে ক্রমশ পশ্চিম দিকে যায় এবং এই পশ্চিম দিকে এসে এই ব্রাজিলের সাও রাকো অন্তরীপ, এই সাও রাকো অন্তরীপে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে এটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটি শাখা যায় নিচের দিকে দক্ষিণ দিকে উপকূল বরাবর, যেখানে সেখানে যেতে পারে না, কেননা সেই উপকূলকেই অনুসরণ করে। উপকূল বরাবর দক্ষিণ দিকে যাচ্ছে আর একটি উত্তর দিকে যাচ্ছে। দক্ষিণ দিকে যেটি যাচ্ছে তার নাম হচ্ছে ব্রাজিল স্রোত। তাহলে এই স্রোতটা কেমন হবে? এই স্রোতটা নিশ্চয়ই শীতল হবে না, কারণ নিরক্ষরেখা থেকে আসছে, ফলে এটি হবে হচ্ছে উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোত সমানে চলে আসছে একদম প্রায় পশ্চিম উপকূল ধরে, প্রথমে ব্রাজিল এবং পরে আর্জেন্টিনার উপকূল ধরে এখানে আসছে। এইখানে দেখা যাচ্ছে একদম নিচে অ্যান্টার্কটিকাকে ঘিরে একটা শীতল স্রোত প্রবাহিত হয়। এখানে কি বায়ুর প্রভাব? পশ্চিমা বায়ুর প্রভাব। এই পশ্চিমা বায়ুর প্রভাবে এই স্রোত কিন্তু কি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। অ্যান্টার্কটিকা মহাদেশকে ঘিরেই এই শীতল কুমেরু স্রোত প্রবাহিত হয়, যে এবং প্রবল এখানে বাধাহীনভাবে এখানে বাতাস প্রবাহিত হয়। তোমরা জানো 40, 50, 60 ডিগ্রিতে পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবল বেগে প্রবাহিত হয় এবং এই কারণে এখানে এই স্রোত খুব স্রোতশ্রেণী এবং সেখানে গতিবেগও খুব বেশি। এই স্রোতেরই একটা শাখা এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের এবং দক্ষিণ আমেরিকার মাঝখান দিয়ে এখান থেকে পাশ দিয়ে উঠে আসে, এটা শীতল ফকল্যান্ড স্রোত। এবং ব্রাজিল স্রোত আস্তে আস্তে যতই উত্তর অক্ষাংশের দিকে যেতে থাকে তত আস্তে আস্তে শীতল হয় এবং সেটা কুমেরু স্রোতের সঙ্গে মিশে যায়। কুমেরু স্রোত এবার আরও কি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, গিয়ে এখান দিয়ে কুমেরু স্রোত এই যে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, গিয়ে এইখানে উত্তমাশা অন্তরীর কাছে কেপ অফ গুড হোপে দক্ষিণ আমেরিকার সেখানে বাধাপ্রাপ্ত হয়ে সে একটি শাখা কুমেরু স্রোতের একটি শাখা একদম চলে যাচ্ছে সোজা পূর্ব দিকে অ্যান্টার্কটিকাকে অনুসরণ করে, আরেকটি শাখা এপাশ থেকে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়। এখানে বেঙ্গুয়েলা, এর নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। এই বেঙ্গুয়েলা স্রোত কেমন হবে? উষ্ণ হবে না গরম হবে? উষ্ণ হবে না শীতল হবে? উত্তর দেওয়ার তো কোনো উপায় নেই, আমি বলে দিচ্ছি। নিশ্চয়ই কুমেরু থেকে যখন আসছে এই স্রোত হচ্ছে শীতল স্রোত। এই শীতল স্রোত বেঙ্গুয়েলা স্রোত আসছে। বেঙ্গুয়েলা স্রোত এখান থেকে অ্যাঙ্গুলার পাশ দিয়ে একদম উঠে গিয়ে সেখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোত এখানে দেখা যাচ্ছে, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে এইখানে মাঝখানটা হচ্ছে একটা কি স্রোতহীন অঞ্চল বা শৈবাল সাগর। এবং আমরা টেকনিক্যালি কি বলি একে? গায়র, যেখানে যে স্রোতহীন সাগর বা শৈবাল সাগরকে একটা
কি স্রোত, বিভিন্ন স্রোত তাকে ঘিরে রেখে একটা কুণ্ডলী আঁকিয়ে রয়েছে। একে হচ্ছে গায়র বলছে। তাহলে এরকম একটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে গায়রের সৃষ্টি হয়েছে এবং এটার গতি কোন দিকে? গতি কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং আমরা জানি পৃথিবীর আবর্তনের জন্য কি দক্ষিণ গোলার্ধে বায়ু, সমুদ্র এবং বায়ু কি দক্ষিণা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান হয়, বেঁকে যায়। ফলে এখানে একটা কুণ্ডলী তৈরি হয়েছে, গায়র তৈরি হয়েছে। আবার আমরা উত্তর আটলান্টিক স্রোতের দিকে যাচ্ছি। দক্ষিণ আটলান্টিক নিরক্ষরেখার দক্ষিণে এবং উত্তর আটলান্টিক নিরক্ষরেখার উত্তরে গিনি উপকূলের আরেকটু উত্তর থেকে এখান থেকে প্রবাহিত হচ্ছে এবং এটি দীর্ঘ পথ আটলান্টিক মহাসাগর অতিক্রম করে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখা উত্তর দিকে গেছে, ব্রাজিলের সাওরাকো অন্তরীপে দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা দক্ষিণ দিকে গেল, একটা উত্তর দিকে গেল। সে উত্তর দিকে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূল ধরে প্রবাহিত হয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলছে। উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলে সে ক্রমশ কি আরও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে সে গিয়ে এই উষ্ণ স্রোত মেক্সিকো উপসাগরে প্রবেশ করছে। মেক্সিকো উপসাগর হচ্ছে উত্তর আমেরিকার দক্ষিণে একটি উপসাগর যেটা ফ্লোরিডা প্রণালী দ্বারা মূল সাগরের সঙ্গে যুক্ত। এখানে ঢুকছে ইউকাটান প্রণালী দিয়ে ঢুকে এখানে এটা আরও গরম হচ্ছে। এনক্লোজ সি বা বদ্ধ সাগরগুলো অনেক বেশি গরম, এর মধ্যে মেক্সিকো উপসাগরের মধ্যে আরও উষ্ণ হয়ে এখানে কিউবা এবং এই ফ্লোরিডা প্রণালীর মধ্যে দিয়ে, ফ্লোরিডা প্রণালী অর্থাৎ কিউবা এবং এখানে ফ্লোরিডা এর মাঝখান দিয়ে যে সংকীর্ণ ফ্লোরিডা প্রণালী, তার মধ্যে দিয়ে এটা প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে। এটা প্রবল বেগে কেন? একটা বিস্তৃত সাগর মেক্সিকো উপসাগর, সেটি একটি সংকীর্ণ জায়গা দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেটি অত্যন্ত বেগবান হয়ে যায় এবং সেই সময় এবার এই উত্তর আমেরিকার পূর্ব উপকূল ধরে সে আস্তে আস্তে এগোচ্ছে উত্তর দিকে এবং এই সময় একে বলা হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় কেন? মেক্সিকো উপসাগর থেকে সে বেরিয়ে এসছে বলে। এই উপসাগরীয় স্রোত খুব সুস্পষ্ট এবং পৃথিবীর অন্যতম দীর্ঘতম স্রোত ও অন্যতম প্রধান স্রোত। এর উষ্ণতা প্রায় 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এর বিস্তার হচ্ছে 68 থেকে 75 কিলোমিটার পর্যন্ত। এর গভীরতা হচ্ছে 900 থেকে 1000 মিটার এবং এর রং হচ্ছে নীল রং। তাহলে এইটি পূর্ব উপকূল দিয়ে ট্রপিক্সে বা ক্রান্তীয় অঞ্চলের উষ্ণতা বহন করে উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে প্রায় নিউফাউন্ডল্যান্ডের কাছে চলে আসছে। এই কারণে এই উষ্ণ স্রোতের কারণে এই সব অঞ্চল যথেষ্ট উষ্ণ থাকে। তারপরে দেখো ক্রান্তীয় অঞ্চল থেকে আস্তে আস্তে পশ্চিমা বায়ুর কি প্রভাবে পড়ছে। কর্কটক্রান্তি রেখা থেকে মেরু বৃত্তের দিকে আমরা দেখি পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এই পশ্চিমা বায়ুর প্রভাবে পড়ে তখন উপসাগরীয় স্রোত সমানে কি যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। প্রশান্ত আটলান্টিক মহাসাগর, বিশাল আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে। তখন এর নাম হচ্ছে নর্থ আটলান্টিক ড্রিফট, উত্তর আটলান্টিক স্রোত। যখন আসছে মাঝামাঝি জায়গায় ইউরোপ উপকূলে এসে এর 3টি ভাগে ভাগ হচ্ছে। এই স্রোত 3টে ভাগে ভাগ হচ্ছে। আগেই বলেছি গতিপথে যদি কোনো দেশ, মহাদেশ বা দ্বীপ পড়ে তাহলে স্রোতগুলো ভাগ হয়ে যায়। তাহলে ইউরোপের এখানে এসে একটা স্রোত
সে গ্রিনল্যান্ডের আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের পাশ দিয়ে কিছু দূর পর্যন্ত প্রবাহিত হচ্ছে। উষ্ণ স্রোত, কিন্তু উত্তর আটলান্টিক স্রোত উষ্ণ স্রোত, এটি প্রবাহিত হচ্ছে। এর নাম হচ্ছে ইরমিঙ্গার স্রোত। ইরমিঙ্গার স্রোত, এর জন্য গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল কিছুটা উষ্ণ থাকে। তার আরেকটি শাখা কি হচ্ছে, প্রধান শাখাটা চলে যাচ্ছে ইউরোপের উত্তর পশ্চিম ইউরোপ, নরওয়ের পাশ দিয়ে গিয়ে সে একেবারে উত্তর সাগরের দিকে যাচ্ছে। তাহলে এই দেশ তখন প্রচণ্ড, এই দেশগুলো উচ্চ অক্ষাংশের দেশ, প্রচুর ঠান্ডা, শীতকালে বরফ পড়ে, কিন্তু এই স্রোত এখান থেকে প্রবাহিত হওয়ার জন্য এখানে যে অসংখ্য বন্দর আছে সেই বন্দরগুলোতে বরফ জমে না এবং এরা সারা বছর ব্যবসা বাণিজ্যের উপযোগী থাকে। তাহলে দুটো শাখা হয়ে গেল। থার্ড শাখাটা চলে আসছে এখান থেকে, আবার ঘুরে আসছে, ঘুরে এসে এখানে আফ্রিকার কাছে কানারি দ্বীপপুঞ্জ, এই যে কানারি দ্বীপপুঞ্জ, এটা যদিও স্পেনের আন্ডারে, কানারি দ্বীপপুঞ্জের পাশ দিয়ে আফ্রিকার উত্তর উপকূল দিয়ে সে দক্ষিণ দিকে নেমে আসছে। এবং এটা কিন্তু শীতল স্রোত, এটা কিন্তু শীতল স্রোত, হ্যাঁ, কারণ এই অঞ্চল তখন যথেষ্ট গরম। এই অঞ্চলে মরুভূমির পাশে, এই অঞ্চলের তুলনায় এই জায়গাটা, এই স্রোত কিন্তু ঠান্ডা, সেই জন্যই একে বলছে কানারি স্রোত, বলছি শীতল স্রোত। এবং সে এসে এবার উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে আমরা আটলান্টিক মহাসাগরে কতগুলো স্রোত দেখতে পেলাম, এবং এই স্রোতগুলো কীরকম তৈরি হয়েছে, এই যে আমরা যেখানে বোর্ডে দেখাচ্ছি, যে এইটা যদি হয় উত্তর আটলান্টিক, এটা যদি ইউরোপ হয়, তাহলে এইটা উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, এবং এখানে উত্তর আটলান্টিক স্রোত, এটা হচ্ছে কানারি স্রোত হয়ে সে এসে আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে যাচ্ছে। ফলে এখানেও আবার তৈরি হচ্ছে গায়র এবং শৈবাল সাগর। সুস্পষ্টভাবে এই শৈবাল সাগরে প্রচুর প্লাঙ্কটন জন্মায়, স্রোতহীন শৈবাল সাগর। তাহলে দেখো, উত্তর আটলান্টিকেও একটা গায়র তৈরি হয়েছে এবং দক্ষিণ আটলান্টিকেও একটা গায়র তৈরি হয়েছে, চক্রাকারে হচ্ছে। এটি ঘড়ির কাঁটার দিকে, এটির মুভমেন্ট বা স্রোত হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি আটলান্টিক মহাসাগর ছাড়িয়ে একেবারে প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগর কি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এবং পৃথিবীর 1/3 অধিকার করে আছে। এইখানে নিরক্ষরেখার বিস্তার অতিরিক্ত বেশি, প্রায় এখানে ইকুয়েডর থেকে আরম্ভ করে এখানে অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত বিশাল বিস্তারের ইকুয়েডর। ফলে এখানে উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত দেখা যায়, এবং এখানেও দেখা যায়। এবং এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত যখন ক্রমশ উষ্ণ হয়ে ওঠে, তখনই আমরা এর থেকে এল নিনোর কন্ডিশন পাই। আমরা দেখেছি যে এল নিনো আমাদের মৌসুমি বায়ুর উপরে এবং সব জলবায়ুর উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। ভারতের জলবায়ু পড়ার সময় তোমরা এল নিনোর প্রভাবের কথা পড়েছ। এল নিনোতে কি হয়, খরা তৈরি হয়, আর লা নিনা যখন শীতল হয় স্রোতটি, তখন সেখানে মৌসুমি বায়ুর অনুকূলে বৃষ্টিপাত, মৌসুমি বায়ু খুব অনুকূল আবহাওয়া যুক্ত হয়, অনুকূল বৃষ্টিপাতের অনুকূল আবহাওয়া পায়, ফলে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এখানেও আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নিচে অ্যান্টার্কটিকা আছে, এখানেও কুমেরু স্রোত আছে। এই কুমেরু স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে পশ্চিমা বায়ু প্রভাবে। যদি আটলান্টিক মহাসাগরের স্রোত তোমরা বুঝতে পারো, তাহলে প্রশান্ত মহাসাগরের স্রোত একেবারে খুব ভালোভাবে বুঝতে পারবে, কারণ দুটি একই নিয়মে আবর্তিত হচ্ছে। তাহলে এখানে কুমেরু স্রোত যে প্রবাহিত হচ্ছে, কুমেরু স্রোতের একটি শাখা এখানে দক্ষিণ আমেরিকার এখানে একদম ইয়েতে বাধাপ্রাপ্ত হচ্ছে, দক্ষিণে বাধাপ্রাপ্ত হচ্ছে হয়ে এখানে চিলির পাশ দিয়ে
চিলি এবং পেরুর পাশ দিয়ে সে আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছে। একে বলা হচ্ছে পেরু স্রোত বা হাম্বোল্ড স্রোত। এই হাম্বোল্ড স্রোত হচ্ছেন একজন 19 দশকের একজন বিখ্যাত ভৌগোলিক। তিনি এই স্রোতটি প্রথম আবিষ্কার করেছিলেন বলে এর নাম হয়েছিল হাম্বোল্ড স্রোত। সমুদ্র স্রোতের নামকরণের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই যারা আবিষ্কার করেছেন প্রথম তাদের নাম অনুসারে হয়, অথবা যে দেশের পাশ দিয়ে সেটি প্রবাহিত হয় সেই দেশের নাম অনুসারে এর নামকরণ হয়। এখানে চিলি বা পেরু স্রোত বা হাম্বোল্ড স্রোত হিসেবে সে উঠে আসছে উত্তর দিকে। এখানে উত্তর দিকে উঠে সে এখানে, এটা শীতল স্রোত, এটি এসে এখানে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশছে। এই শীতল স্রোত পেরু উপকূলে একদম শীতল প্লাঙ্কটন মিশ্রিত যুক্ত জল নিচ থেকে উপরের দিকে তুলে আনে, ফলে এখানে খুব ভালো মেরিন ডাইভার্সিটি, সামুদ্রিক জীব বৈচিত্র্য দেখা যায়। ভালো নানা রকমের সামুদ্রিক মৎস্য থেকে আরম্ভ করে নানা রকমের সামুদ্রিক জীব এই পেরু স্রোতের এই অঞ্চলে, পেরু অঞ্চলে পাওয়া যায়। এরপর এখানে একটা বিরাট ম্যারাইন বায়োডাইভার্সিটি অঞ্চল তৈরি হয়েছে। এবার দক্ষিণ নিরক্ষীয় স্রোত সঙ্গে এসে সে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সে এসে পৌঁছলো অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে। অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে পাপুয়া নিউ গিনির কাছে, এবং এইখানে সে 3টে শাখায় বিভক্ত হচ্ছে। কেন? ভূমিরূপের, দেখতে পাচ্ছ তুমি, বোঝা যাচ্ছে এখানে সে ভূমিরূপের বা উপকূল ভাগের যে আকৃতি সেই অনুসারে সে 3টি ভাগে ভাগ হচ্ছে। একটি হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে সে দক্ষিণ দিকে নেমে আসছে, এসে আবার কুমেরু স্রোতের সঙ্গে মিশে যাচ্ছে। একে বলছে নিউ সাউথ ওয়েলস স্রোত। আরেকটি স্রোত নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার মাঝখান থেকে ঢুকে ইন্দোনেশিয়ার পাশ দিয়ে ভারত মহাসাগরে ঢুকে পড়ছে। আরেকটি স্রোত যাচ্ছে উত্তর দিকে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে ফিলিপিন্সের মাঝখান দিয়ে, ফিলিপিন্সের পাশ দিয়ে গিয়ে এখানে উষ্ণ কুরোশীয় স্রোত নাম নিয়ে জাপানের পাশ দিয়ে গিয়ে সে আস্তে আস্তে আরও উত্তর দিকে যাচ্ছে। এই স্রোতটাকে আমরা উপসাগরীয় স্রোতের সঙ্গে, আটলান্টিকের যেটা উপসাগরীয় স্রোত, সেই উপসাগরীয় স্রোতের সঙ্গে তুলনা করতে পারি। এর উত্তর নিরক্ষীয় স্রোতের জলরাশি দ্বারা পুষ্ট হয়ে সে আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছে এবং এশিয়ার পূর্ব উপকূল বরাবর। এই উষ্ণ কুরোশীয় স্রোতকে যখন জাপানের পাশ দিয়ে যাচ্ছে তখন জাপান স্রোত নাম দেওয়া হচ্ছে। এবং এই সময় জাপান দ্বীপপুঞ্জের কাছে এর 2টো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মূল শাখাটা চলে যাচ্ছে জাপানের পূর্ব উপকূল ধরে, আর তার একটি শাখা সুশিমা স্রোত, এটাও উষ্ণ স্রোত, জাপানের পশ্চিম উপকূল ধরে গিয়ে সে এই অঞ্চলে প্রবেশ করছে এবং পরে যুক্ত হচ্ছে। এবার নিম্ন অক্ষাংশ থেকে এই স্রোত চলে আসছে উচ্চ অক্ষাংশে। এই স্রোত এখানে কোন বায়ুর প্রভাবে আসছে? পশ্চিমা বায়ুর প্রভাবে আসার জন্য সে আবার প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছে, সমানে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, গিয়ে প্রায় আমেরিকার পশ্চিম উপকূলে আলাস্কা উপকূলে পৌঁছচ্ছে। আলাস্কা উপকূলে গিয়ে 2টো ভাগে ভাগ হচ্ছে, একটা দক্ষিণ দিকে ক্যালিফোর্নিয়া স্রোত আর একটা আলাস্কা স্রোত বলে উত্তর দিকে যাচ্ছে। এগুলো সমস্তই হচ্ছে উষ্ণ স্রোত। তো ক্যালিফোর্নিয়া স্রোতের কাছে সে এই অঞ্চলটা ডেজার্টিক, অর্থাৎ মরুভূমি প্রচণ্ড উষ্ণ, সে এখানে ওর শীতল স্রোত, এখানে একটা আপ ওয়েলিং হয়, নিচ থেকে জল উঠে আসে সার্কুলেশনের জন্য সমুদ্রের, আর এইখানটা কিন্তু সে শীতল স্রোত, অর্থাৎ আশেপাশের যে অঞ্চল স্রোত সমুদ্রের জলের উষ্ণতা তার থেকে এর উষ্ণতা কম, ফলে এটা শীতল স্রোত রূপে প্রবাহিত হচ্ছে। হয়ে একদম এসে
আমার উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলে যাচ্ছে, ফলে এখানেও একটা গায়র তৈরি হচ্ছে। এবার শীতল স্রোত সুমেরু সাগর থেকে বেরিং প্রণালীর মধ্যে দিয়ে একটা শীতল বরফ গলা জলের একটা শীতল স্রোত বেরিয়ে আসছে, এসে এখানে কামচাটকা পেনিনসুলার মধ্যে দিয়ে এসে জাপানের উপকূলে কিছু দূর পর্যন্ত এই শীতল স্রোতটি জাপানের উত্তর উপকূলে কিছু দূর পর্যন্ত এই শীতল স্রোতটি প্রবাহিত হচ্ছে। তাহলে জাপানের পূর্ব উপকূলে আমরা দেখছি জাপান স্রোত, উষ্ণ জাপান স্রোত বা উষ্ণ কুরোশীয় স্রোত, আর তার সঙ্গে বেরিং স্রোত, এই শীতল স্রোত, এই দুটো স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। যখন দুটো স্রোত পাশাপাশি প্রবাহিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। হিমপ্রাচীর মানে কি? বরফের পাহাড় নয়, কিন্তু এটা অনেকেই আবার ভুল করে লেখক বুদ্ধি প্রয়োগ করে যে হিমপ্রাচীর মানে একটা বরফের পাহাড়, তা নয়। একেই বলা হয় উষ্ণ এবং শীতল স্রোতের মাঝখানে যে একটা সুস্পষ্ট রেখা দেখা যায়, সেই কেননা ওটা হচ্ছে শীতল জল হচ্ছে সবুজ রঙের আর উষ্ণ জল হচ্ছে নীল রঙের। এই নীল সবুজের মধ্যে একটা স্পষ্ট সীমানা দেখা যায়, তাই সেই জন্য একে বলছে হিমপ্রাচীর। এই হিমপ্রাচীর অঞ্চলে প্রচুর হিমশৈল ভেসে আসে, যেটা এই অঞ্চলের অর্থনীতি বা জলবায়ু ইত্যাদি সব কিছুর ওপরে আমাদের প্রভাব বিস্তার করে। এর প্রভাব সম্পর্কে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এবার দেখা হচ্ছে যে ভারত মহাসাগর, এইটা খুব ইম্পর্ট্যান্ট এই কারণে যে ভারত মহাসাগরের স্রোত, কেন ভারত মহাসাগরের স্রোত ভারতবর্ষের জলবায়ুর সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং আমরা এই স্রোত আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে। এটি একমাত্র এই স্রোতে আগের দুটি স্রোতের সঙ্গে আর আগের দুটি সমুদ্রের সঙ্গে এই স্রোতে একটু কাটানো আসছে ভারত মহাসাগরের স্রোতের কথা। ভারত মহাসাগরের স্রোত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের জলবায়ুকে এই স্রোত জলবায়ুর দ্বারাও এটি প্রভাবিত হয়, এবং আবার এই স্রোতও আবার ভারতবর্ষের জলবায়ুকে প্রভাবিত করে। এটা পারস্পরিক সম্পর্ক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে ভারত মহাসাগরের দক্ষিণ একটা জিনিস, আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরের সঙ্গে ভারত মহাসাগরের একটাই পার্থক্য, যে এখানে উত্তর দিকে সমুদ্র উন্মুক্ত নয়, এখানে উত্তর দিকটা হচ্ছে স্থলভাগ দ্বারা বেষ্টিত, যে কারণে এখানে, এবং দক্ষিণ দিকটা অবশ্য কুমেরুর সঙ্গে উন্মুক্ত, কিন্তু ভারতবর্ষ আছে উত্তর গোলার্ধে, ফলে এখানে স্রোতের মধ্যে কিছু বৈপরীত্য দেখা যায়। এখানেও দেখা যাচ্ছে নিরক্ষরেখা বরাবর উত্তর নিরক্ষীয় এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত আসে। আর দক্ষিণ গোলার্ধে ভারত মহাসাগরের স্রোতের মধ্যে মৌসুমী বায়ুর তেমন প্রভাব দেখা যায় না, যেটা উত্তর ভারত মহাসাগরের স্রোতের মধ্যে দেখা যায়। এখানে পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত এখান থেকে দক্ষিণ থেকে উঠে আসছে, এসে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশে এখানে দেখা যাচ্ছে মাদাগাস্কারের পাশ দিয়ে মোজাম্বিক স্রোত এবং মাদাগাস্কার স্রোত হিসেবে এসে এখানে আগুলহাস স্রোত নামে এসে সে আবার কুমেরু স্রোতের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে এখানেও একটা ছোটোখাটো গায়র তৈরি হচ্ছে, কিন্তু খুব সুস্পষ্ট নয়। আর উত্তর দিকে নিরক্ষরেখার উত্তর দিকে আমরা দেখছি কি উত্তর নিরক্ষীয় স্রোত আসছে, সেখানে সোমালি স্রোত, সোমালিয়ার পাশ দিয়ে সোমালি স্রোত নামে আরব সাগরে এসে এখানে মৌসুমী বায়ুর প্রভাব পড়ছে, সে তখন গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু একদম দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এই স্রোতও ভারতের উপকূল বেয়ে একদম দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, উপকূল বেয়ে একদম সে সুমাত্রা পর্যন্ত, ব্রহ্মদেব সুমাত্রা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। আবার ঠিক শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে সেই বিপরীতমুখী এই স্রোত
দেখা যাচ্ছে এটা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে মোটামুটি ভারত মহাসাগরের সমুদ্র স্রোত। এটা সম্পূর্ণভাবে মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত হয়। এই তিনটি প্রধান মহাসাগরের স্রোত আমরা দেখলাম। এর পরবর্তী পর্বে আমরা দেখব এই সমুদ্র স্রোত আমাদের কিভাবে পরিবেশের উপর, অর্থনৈতিক পরিবেশের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবে সবাই। পরের দিন আবার আমরা যুক্ত হতে পারবো।